অথবা আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের উত্তরাঞ্চলে জঙ্গিবাদের বিকাশ যে সময় ঘটেছিল, বিশেষ করে গত বিএনপি জামাত সরকারের সময় বাংলা ভাই এবং ইত্যাদি চরিত্রকে আমরা দেখতে পাই জঙ্গি হিসেবে তারা আবির্ভূত হয়েছিলেন। ওই সময় যারা সাংবাদিকতায় সক্রিয় ছিলেন, রিপোর্টিং করেছেন, তাদের মধ্যে আপনি অন্যতম একজন বা প্রধান একজন। সেই অভিজ্ঞতা থেকে আজকের যে উত্তরাঞ্চল, তার দিকে যদি তাকান, কি মনে হয় পরিস্থিতি কি উন্নতি হয়েছে না একই আছে? আমরা আসলে কিছুই জানি না যে এখন উত্তরাঞ্চলে জঙ্গি তৎপরতা কেমন। ধন্যবাদ আপনাকে। আমার এই সময় এই রাজশাহীতে জঙ্গি নিয়ে আমি যে কর্মকাণ্ড করছি বা এগুলোর পর্যবেক্ষণ, রিপোর্টিং, এসবের সাথে আমি 2004 বা তারও আগে থেকে আমরা কাজ করছি মাঠে। তো আমার নিজের যে অভিজ্ঞতাটা হয় এই সময়, যে এই বাগমারায় যে জঙ্গির উত্থান, এইটাই কিন্তু আসলে মানে সর্বোপরি একটা বড় উত্থান নয়। এই অঞ্চলে কাজ করতে গিয়ে আমার নিজের মনে হয়েছে যে এই অঞ্চলে তারও আগে থেকে জঙ্গিদের বিভিন্ন ধরনের তৎপরতা ছিল এবং তারা কোনো অনুকূল পরিবেশের অপেক্ষা করছিল। তারা যে মাঠে বেরিয়ে আসছে, মাঠে নেমে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছে প্রকাশ্যে, এগুলোর ব্যাপারে তাদের এক ধরনের প্রশ্ন একদিন ধরে। তো এইটা এখন বলা যায় যে এই যে দীর্ঘ সময় ধরে জঙ্গি দমন তৎপরতা চলছে বিভিন্ন প্রশাসনের উদ্যোগে, পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের পক্ষ থেকে এই অঞ্চলে যে জঙ্গি দমন তৎপরতা চলছে, এখনকার পরিস্থিতিতে আমার যেটা মনে হয় যে আসলে এই বিষয়টা বাহ্যিকভাবে কিছু নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু টোটাল ব্যাপারগুলোই কিন্তু এখনো সুপ্ত আছে। যে জঙ্গি দমন এবং জঙ্গি নির্মূলের যে কার্যক্রমগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এগুলোর এক ধরনের বিষয় আমি যেটা মনে করি যে এটা এখন শুধুমাত্র একটু সুপ্ত অবস্থায় আছে। এটা একটা জ্বলন্ত একটা উনুনে যেমন পানি দিলে কিছু সময়ের জন্য সেইটা একটু আগুনটা নিভিয়ে যায়, কিন্তু তলে তলে আগুনটা জ্বলতেই থাকে। কারণ এই জঙ্গিদেরকে সামাজিকভাবে বা অন্য কোনো ভাবে যে ভালো পথে নিয়ে আসা বা তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে তৎপরতাগুলো, এই তৎপরতাগুলো এখনো নেই। এবং আমরা সম্প্রতিও লক্ষ্য করছি যে এই রাজশাহী আশপাশের অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অঞ্চল, এই নওগাঁ অঞ্চলের কিছু অংশ, জয়পুরহাট, বগুড়া, এসব অঞ্চলে এখনো জঙ্গিদের তৎপরতা আছে এবং তারা বিভিন্নভাবে সংগঠিত হচ্ছে, তাদের কর্মসূচি ভিতরে ভিতরে তারা পালন করছে। এই সমস্ত খোঁজ খবর কি পুলিশের কাছে বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে নেই? এগুলো বিভিন্ন সময় আমরা গোয়েন্দা সংস্থার লোকদের সাথে কথা বলেছি, আমরা নিজেরা পর্যবেক্ষণ করছি, এলাকায় গেছি, এলাকার লোকজনের সাথে আমাদের একটা ভালো যোগাযোগ আছে। আমি যখন 2004 সালে যখন 1 এপ্রিল, আমার দিনটা মনে আছে যে 1 এপ্রিল বাংলা ভাই প্রকাশ্যে অভিযানটা শুরু করছিল বাগমারাতে, এবং ওই দিন একটা খুনের ঘটনা হতে ঘটিয়েছিল প্রকাশ্যে। তো এটা এরকম ছিল যে ওই খুনের ঘটনার পর থেকে কিন্তু তার উত্থানটা বেশ কিছু সময় ঠেকানো যায়নি। তো সেই সমস্ত মানুষের আমি নিজে গিয়ে মাঠে কাজ করতে গিয়ে অনেক মানুষের মানে জঙ্গিদের নির্যাতনে যেসব মানুষরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা নির্যাতিত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারের সদস্য, ফ্যামিলি মেম্বার, স্বজন, তাদের সাথে কথা বলেছি। তাদের সাথে আমাদের এখনো যোগাযোগ আছে, নানাভাবে যোগাযোগ আছে। তাদের কাছ থেকে আমরা যে খবরটা পাই, প্রতিনিয়ত পাই যে জঙ্গিরা কোনো না কোনো ভাবে গিয়ে ধরা পড়ছে, জেলে যাচ্ছে, কিছু সময় পরে তারা আবার ছাড়া পেয়ে এলাকায় আসছে, আবার তৎপর বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে। এই যে এই একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা এখনো সেইভাবে আছে। কারণ রাষ্ট্রীয়ভাবে যে জঙ্গি দমন যে তৎপরতা চালানো হচ্ছে, সেইটা আমি এইভাবে বলবো যে এটাকে তাদেরকে ধরে নিয়ে এসে থানা হাজতে, জেল হাজতে রাখা হচ্ছে, তাদের বিরুদ্ধে একটা দেখানো মামলা তৈরি করে মামলাগুলো দেওয়া হচ্ছে, এবং এক পর্যায়ে সেই সব মামলা থেকে তারা কোনো না কোনো ভাবে তারা রেহাই পেয়ে আবার এলাকায় আসছে, আবার কাজ করছে, আবার ধরা পড়ছে। এই যে একটা মানে চক্রাকারে এই যে অবস্থাটা, সমস্যার সমাধান হচ্ছে না, এইটার কোনো সলিউশন না, কোনো সমাধান না। এবং একটা বিষয় আপনাকে আমি বলবো যে এটা আমার নিজের পর্যবেক্ষণ, খুবই ঘনিষ্ঠভাবে আমি এটা দেখছি যে এই যে এই তৎপরতাটা, এই যে মানে মামলা দিয়ে যে ইয়া করা,
এবং আরো মজার কাহিনী হলো কি, একজন জঙ্গি যে অপরাধটা করছে, যে সুনির্দিষ্ট অপরাধটা করছে, তাকে সেই অপরাধের সাথে যুক্ত না করে বা সেই অপরাধের শাস্তি তাকে না দিয়ে বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাকে দেখা গেল যে একজন জঙ্গি একজনকে খুন করার অপরাধে ধরা পড়লো, কিন্তু তাকে 5টা মামলা 6টা মামলাতে দেওয়া হলো। এই যে এক ধরনের পুলিশের কৌশল, এই কৌশলগুলোতে হচ্ছে কি, আসলে এই কৌশলগুলো অনেক পুরনো হয়ে গেছে এবং এই কৌশলগুলো যা চলে না সেটা হয়তো বুঝতে পারে না তারা। এগুলো এই পুরনো কৌশলগুলো দিয়ে জঙ্গিদের তৎপরতা করা হচ্ছে। কিন্তু একটা বিষয় করতে হবে যে জঙ্গি দমনে মাঠে মাঠে কমিটি করা, গ্রামে গ্রামে কমিটি করা, তাদেরকে সামাজিককে মানে আমি কি বলবো, এটা শোধরানোর যে সংশোধনের যে এক ধরনের সামাজিক ব্যবস্থা আছে আমাদের এই আবহাওয়ার বাংলায়, যে আমরা সামাজিকভাবে সংগঠিত, পরস্পরের সাথে আমরা সম্পর্কিত, এই বিষয়গুলো যদি মানে কোনোভাবে কর্মসূচি নিয়ে সরকারিভাবে আগানো যায়। এগুলো সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয় যে আমরা জঙ্গিদেরকে শুধু আমরা তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছি বা এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে আদৌ এই ধরনের কর্মসূচি কখনো পরিলক্ষিত হয় না। বাংলাদেশের ঠিক এই অঞ্চলটাতেই জঙ্গি প্রবণতা বেশি হবার কারণ কি? এই অঞ্চলে আমি কাজ করতে গিয়ে যেটা আমরা পেয়েছি যে একসময় একটা চরমপন্থী দল, একটা বলবো না, ঠিক একাধিক চরমপন্থী দল, যারা একসময় বিভিন্নভাবে চাঁদাবাজি, মানুষ খুন বা ইত্যাদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। মানুষ তাদের কর্মকাণ্ডে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ খুন হয়েছে, তাদের স্বজনরা হারিয়েছে। তো জঙ্গিরা ঠিক এই অঞ্চলগুলো কি তারা বেছে নিয়েছিল যে এই অঞ্চলের মানুষ একটা বিশেষ দলের দ্বারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে মানে প্রতিশোধের কথা বলে, তাদেরকে প্রতিরোধের কথা বলে, তাদের মানে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার কথা বলে, অস্ত্রের বদলে অস্ত্র, মানুষের মানে চোখের বদলে চোখ, মাথার বদলে মাথা, এই ধরনের একটা পলিসি। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে এই অঞ্চলের মানুষ মানে ধর্মভীরু। এটা যদিও বাংলাদেশের সব অঞ্চলের মানুষই ধর্মভীরু, কিন্তু এইখানে শিক্ষা দীক্ষা যে অঞ্চলগুলোতে জঙ্গিদের তৎপরতা বেশি হয়েছে সে অঞ্চলগুলো দুর্গম। পাশাপাশি অঞ্চলগুলোতে শিক্ষার আলো পৌঁছে নাই। অনেক এলাকায় মানুষজন খুবই অবহেলিত জীবনযাপন করে, নানাভাবে তারা নিগৃহীত জীবনযাপন করে এবং এই লোকজনকে তারা নানাভাবে তাদেরকে অর্থ, পাশাপাশি ইসলামের ভয় দেখানো, তাদেরকে মানে একদিকে ধর্মের ভয় দেখানো, অন্যদিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, যে শাস্তির ভয় দেখিয়ে তাদেরকে এই যুবকদেরকে এইসব সংগঠনে তারা যুক্ত করছে। এবং একটা বিষয় আপনি জানবেন বা জেনে থাকবেন যে যাদেরকে জঙ্গি তৎপরতার সাথে যাদেরকে ইতিমধ্যে যে কয়েকশো লোককে এই অঞ্চলে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে অনেক সময় সাংবাদিকের সামনে হাজিরও করা হয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি। এইরকম অনেকের সাথে আমরা কথা বলে আমরা জেনেছি এদের বয়স সর্বোচ্চ মানে 18 থেকে ইভেন 16 থেকেও তাদের বয়স সর্বোচ্চ 22 বছরের মধ্যে। এই যে একটা শ্রেণী, এই শ্রেণীটা বেশি এবং তারা দেখা গেছে যে তাদের রক্তে এক ধরনের উন্মাদনা আছে। তাদেরকে মানে বলা হয়েছে যে তোমরা যদি এই কাজ করতে গিয়ে মারা যাও তাহলে তোমরা পরলোকে গিয়ে তোমরা পাবা, মানে শান্তি পাবা, বেহেশত পাবা। এই ধরনের এক ধরনের তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।